রাজধানী ঢাকা, দিনের ঢাকা আর রাতের ঢাকায় অনেক ফারাক, যেন দুটো ভিন্ন শহর। রাত দুটো, বিচিত্র এই শহরের তেমনি অচেনা কিছু দৃশ্য ধারণের জন্য মাঠে নেমেছে টিম 360 ডিগ্রি। রাত যত গভীর হয়, ব্যস্ততম এই শহরের রহস্য যেন ততই বাড়তে থাকে। ফ্লাইওভারের এক প্রান্ত থেকে রহস্যময় এই দৃশ্যগুলোর উপর নজর রাখতে শুরু করলো টিম 360 ডিগ্রি। দূর থেকে একটি চিৎকার শুনতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হলাম আমরা। কিন্তু এটা ছিল ছল চাতুরির ফাঁদে ফেলে ছিনতাই করার অভিনব কৌশল। মেয়েটা ডাক দিলে তো আমি মনে করছিলাম যে হয়তো এখানে গাড়ি ঘোড়া লেগে কোনো সমস্যা আছে, ডাক দিচ্ছি। আগে যাওয়ার পরে দিন সাথে সাথে আরো 2-3টা মেয়ে আমার ঘিরে ফেলানোর পরে দিয়ে আর একটা ছেলে এলো। ছেলে এসে আমার একটা কাছে দেখি যা সব বাইরে গুলি দিলেন। ডিএমপির তথ্য বলছে, রাজধানীতে ছিনতাইয়ের সাথে জড়িত নারীদের চক্র এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে রাজধানীতে তাদের অপরাধের ধরন এবং সংখ্যা আমাদের হাতে এসেছে। এর মধ্যে মাদক ব্যবসার সাথে জড়িত নারীর সংখ্যা 500, ভাসমান চোরের সংখ্যা 20, প্রতারণার সাথে জড়িত আছে 450 জন, আর 12টি অপহরণকারী চক্রের সাথে অপরাধমূলক কাজ করছে 50 জনেরও বেশি নারী। বিভিন্ন ধরনের অপরাধের ক্ষেত্রে নারীদের ইনভলভেন্সিটা আগের থেকে আস্তে আস্তে মনে হচ্ছে ইদানিং বাড়তেছে। টার্গেট করা কিছু পুরুষকে কোনো নারীর দ্বারা টুপ ফেলে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে তাকে আটকে ফেলে বিভিন্নভাবে তার কাছ থেকে টাকা পয়সা আদায় করে। পুরুষ অপরাধী চক্রের পাশাপাশি এখন নারী অপরাধী চক্র যে বাড়াবাড়ি রকমের সক্রিয়, সেটা এসব দৃশ্য না দেখলে কিংবা এসব পরিসংখ্যান না জানলে অনুমান করাই কঠিন হয়ে যেত। আর এই পুলিশ কর্মকর্তার বক্তব্যে যেসব তথ্য উঠে এলো, সেগুলো রীতিমতো আটকে ওঠার মতো। পেশাদার নারী অপরাধীর প্রেমের আবেদন এখন যে অপরাধের ধারালো অস্ত্র, এটা তারাই ভালো বোঝেন যারা তাদের খপ্পরে পড়েছেন। গ্রাম থেকে আসা এই তরুণীর নাম দোলা আক্তার। চাকরির সন্ধানে দুঃসম্পর্কের খালা সালমার হাত ধরে ঢাকায় আসেন আরো 3 বছর আগে। থাকতেন মিরপুরের পাইকপাড়ায় খালার ভাড়া বাড়িতে। দোলার খালা তাকে কোনো চাকরি দিতে পারেননি, তবে টাকা কামানোর একটা পথ দেখিয়ে দিতে পেরেছেন, যে পথে হেঁটে খুব অল্প সময়ে কারি কারি টাকা কামিয়েছেন দোলা আক্তার। বলি তুমি একটু সময় দিবা, দিলে তারা আমাকে একটা ভালো অ্যামাউন্ট দিবে, 70,000 টাকা। আসলে একটা চক্রের মধ্যে জড়িয়ে যান দোলা। এই চক্রে কাজ করেন 10 থেকে 12 জন। প্রথম ধাপে কাজ করেন 2 জন। তাদের কাজ বড় বড় ব্যবসায়ী কিংবা চাকরিজীবীর মোবাইল নাম্বার সংগ্রহ করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 2য় ধাপ, আর এটি করে থাকেন দোলা নিজেই। তার কাজ টার্গেট করা ব্যবসায়ী কিংবা চাকরিজীবীকে প্রেমের ফাঁদে ফেলে ফ্ল্যাটে নিয়ে আসা। 3য় এবং শেষ ধাপে কাজ করেন বাকি সদস্যরা। তাদের কাজ ডিবি পুলিশ এবং সাংবাদিকের ছদ্মবেশে সেই ব্যবসায়ীকে ব্ল্যাকমেইলিং করা, এরপর তার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া। এই চক্রের সবশেষ শিকার সিরাজগঞ্জের ব্যবসায়ী আব্দুর রশিদ। সেই ব্যবসায়ী কিভাবে দোলার ফাঁদে পড়েছিলেন সেটা শুনবো দোলার মুখ থেকেই। সে আমাকে দেখবে, তারপর আমরা দেখা করি। দেখা হবার পর দোলার প্রতি আকৃষ্ট হয়ে ব্যবসায়ী আব্দুর রশিদও একটি প্রস্তাব দিয়ে বসেন। এবার দোলার মন দুলে ওঠে। আমাকে বলছে যে এই তারিখে সকাল 8টার মধ্যে তাকে ভিজিট করতে নিয়ে আসবে। কিছুক্ষণ ছিলাম, কথাবার্তা বলছিল, তারপরে ওনারা গেট ঢুকা দেয়, তারপর আমি গেট খুলে দিই, তারপর বাকি কাজ আমার। তারপর এই চক্রের ফাঁদে পড়ে আব্দুর রশিদকেও গুনতে হয় মোটা অঙ্কের টাকা।
ক্ষেত্রে আমরা যখন এটা নিয়ে কাজ করি তখন আমরা এই টোটাল গ্রুপটাকে ধরে ফেলার পর আমরা জানতে পারি যে ওরা এভাবে করে একটা মানে ফাঁদ পেতে ওই মেয়েকে দিয়ে ধরে মুক্তিপণ আদায়ের বা চাঁদা আদায়ের একটা চেষ্টা করতেছিল। তার মানে দোলাকে ব্যবহার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। ছদ্মবেশে এমন অনেক নারী অপরাধী হয়তো আপনার চারপাশেই রয়েছে, আপনি সেটা বুঝতেও পারছেন না। হয়তো এই মুহূর্তে এমন কোন অপরাধী রয়েছেন যিনি একজন টাকাওয়ালা ব্যবসায়ীর সম্মানকে জিম্মি করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আর এ ধরনের ঘটনা এখন শুধু মোবাইল ফোনে নয়, ফেসবুকেও ওত পেতে রয়েছে এ ধরনের নারী অপরাধীর বেশ কিছু চক্র। টিম 360 ডিগ্রির নির্ধারিত মোবাইল নম্বরে নিয়মিতভাবেই অভিযোগ আসতে থাকে। আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। মোবাইল ফোনে অভিযোগকারী তরুণের নাম সঞ্জয় চন্দ্র রায়। ফেসবুক প্রতারণা, ফেসবুকে আমি মানে সম্পর্ক করার পর থেকে আমি ব্ল্যাকলিস্টের শিকার হই, প্রতারিত হই। অভিযোগের সূত্র ধরে আমাদের যাত্রা শুরু হলো নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার ধর্মগঞ্জ গ্রামে। দেখা হলো সঞ্জয় চন্দ্র রায়ের সাথে। আসলে বিয়ে হয়েছিল আমার আর কি, লাইফে বিয়ে আসছিল একটা, কিন্তু সেটা আসলে রিয়েল ছিল না, এটা একটা প্রতারক চক্রের পালায় পড়ছিলাম আমার লাইফে। 5 বছর আগে চাকরি করতেন একটি বহুজাতিক বেসরকারি প্রতিষ্ঠানে। তখনই ঠাকুরগাঁও জেলার একটি মেয়ের সাথে ফেসবুকে পরিচয় হয় সঞ্জয়ের। ফেসবুকের ফ্রেম থেকে বেরিয়ে সঞ্জয় ঢাকা থেকে বদলি হয়ে যান সেই তরুণীর পাশের জেলা দিনাজপুরে। সেখানে সরাসরি দেখার পর শুরু হয় তাদের প্রেমের নতুন অধ্যায়। কারণ তো অবশ্যই আছে। শুধু প্রেমের গল্পে আটকে থাকেননি সঞ্জয়, তার দাবি তিনি মেয়ের লেখাপড়ার খরচও চালিয়ে গেছেন প্রায় 3 বছর। আর মেয়ের মামা বিদ্যুৎকে প্রতিষ্ঠিত করে তুলতে তাকে দিয়েছেন 10 লাখ টাকা। পয়সা করা মেয়ের মামা আমাকে ব্যবসায় প্রপোজাল করে যে আমাদের হিলিতে ভালো ব্যবসা হয়, আপনি ব্যবসা করতে পারেন। তারপর আমি পার্সে ইন্টারেস্টেড হই। ইন্টারেস্ট হওয়ার পর তাকে আমি প্রায় টাকা দিতাম। এখানেই শেষ নয়, সম্পর্ক চলতে থাকে মাসের পর মাস। এবং কোনো এক আবাসিক রেস্টুরেন্ট ছিল ওখানে, রিয়াদ গেস্ট হাউস, মোটামুটি ভালো একটা রেস্টুরেন্ট। ওখানে প্রায় সময় দিত রাতে আমার সাথে থাকতো। একদিন হঠাৎ করে নারায়ণগঞ্জে এসে হাজির হন মামা ভাগ্নি। ভাগ্নিকে বিয়ের জন্য চাপ দেন মামা বিদ্যুৎ বসাক। আর যদি না করো তোমার সমস্যা হবে। তো আমি বলতেছি ঠিক আছে, দেখি কী করা যায়। আমি একটু গার্জেন কথা বলি। গার্জেন কথা বলতে হবে না, তুমি এখনই চলো নোটে পাবলিক কার্যালয়ে চলো আমার সাথে। তো না গেলে আমার একটু জোরই করে, একটু আমার কিছু আজে বাজে ছবি দেখায় আর কি আমাদের রিলেশনের, যেগুলো আর কি। তো আমি ভাবতে পারিনি যে ছবিগুলো তার কাছে গেল কীভাবে, বা সেই ছবি পেলো কোথায়। আর এই ছবিগুলো তো কখনো আমরা তোলা হয় না, কে তুললো এটা আমি পরে বুঝতে পারি যে আমার কিছু গোপনে কিছু মোবাইলের মাধ্যমে কিছু ছবি ভিডিও আর কি মেটার করে রাখি। মান সম্মানের ভয়ে বিয়ে করতে বাধ্য হন সঞ্জয়। বিয়ের পর তিনি নাকি মেয়েটি বাড়ি থেকে নগদ 2.5 লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও 3টি মোবাইল ফোন নিয়ে পালিয়েও যান। স্বর্ণালঙ্কার তো নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে। তারপর ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি আমরা, বাবা মা, ওর ফ্যামিলির সাথে, ওর গার্জেনের সাথে। কেউ কোনো ফোন ধরে না আর কোনো কথা বলে না, কণ্ঠ শুনলে কেটে দেয়। ঠাকুরগাঁওয়ে নিজের স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকারও হন সঞ্জয়। আমাকে চেয়ার সাথে বেঁধে আমার চোখ বাঁধে, আমার মোবাইল দিয়ে আমার ফ্যামিলিকে ফোন দেয় তারা। তো একটা পর্যায়ে দর কষাকষির একটা পর্যায়ে বাবা 10 লক্ষ টাকা দিতে রাজি হয় ওদেরকে। 10 লাখ টাকা দিব, আমার ছেলেকে ছেড়ে দাও। মুক্তিপণের টাকা না দিয়েও ঠিকই 2 দিন পর নারায়ণগঞ্জে ফিরে আসেন সঞ্জয় চন্দ্র রায়। ফিরেই চিকিৎসা নেবার পর মেয়ের পরিবারের নামে আদালতে মামলাও করেন তিনি। সেই মামলার তদন্ত এখনো চলছে। পুলিশের সেই দীর্ঘ তদন্তের অপেক্ষা না করে আমরাও নেমে পড়ি অনুসন্ধানে। দেখা যাক শেষ পর্যন্ত অনুসন্ধানে কি পাওয়া যায়। ফিরছি একটা বিরতির পর। সঞ্জয়ের অভিযোগের অনুসন্ধান চলছে। ফলাফল জানতে হলে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে, কারণ আমরা তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছুই বলতে চাই না। তাহলে সময় একটু নিতেই হচ্ছে এবং অনুসন্ধানও চলুক। তাহলে এর ফাঁকে চলুন একটু দেখে আসা যাক ফেসবুকে তৈরি করা প্রতারণার আরো কিছু কৌশল। বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তার নাম ইমরান আলী। হঠাৎ একদিন ইমরানের ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়
খালেদা রিমনা নামের এক তরুণী। বন্ধু তালিকায় পরিচিত মুখ দেখে খালেদাকে বন্ধু বানিয়ে নেন ইমরান। তারপর চলতে থাকে ফেসবুকে কথোপকথন। ইমরানকে একদিন বাসায় ডেকে বসেন খালেদা। তো ওর বাসায় আমি গেলাম, যথারীতি যাওয়ার পরে 1 ঘন্টা আধা ঘন্টার মতো যে শুনি যে ওখানে ভাড়া থাকে পুরান ঢাকায় আর কি। তো ওদেরকে ম্যানেজ করছে যে আমি নাকি ওর চাচাতো ভাই, পরীক্ষা দিতে এসেছি ন্যাশনাল ব্যাংকে, হরতালের কারণে আটকে গেছি, ওর বাসায় থাকবো। তখন আমার মাথাটা ঘুরে উঠছে যে না, আমি আর থাকতে পারবো না, আমি চলে যাবো, এভাবে সম্ভব না এ বাসায় থাকা। ও তখন আমার হাত পা ধরে বলে যে আপনি যদি চলে যান আমি এখানে বিষ খেয়ে নেব। খালেদার এমন আচরণে হতভম্ব হয়ে পড়েন ইমরান। এরপর ফেসবুক থেকে খালেদাকে ব্লক করে দেন তিনি, বন্ধ করে দেন সব ধরনের যোগাযোগ। কিন্তু ইমরানের পিছু ছাড়েন না খালেদা। একবার আমার অফিসে আসে, রিসেপশনে বসে থাকে, মেল করে, আর মানে সবসময় এভাবে নক করতে থাকে। ফোন নাম্বার ছিল, ফোন করে, মেসেজ করে, সুইসাইডের ভয় দেখায়। আমি তখন খুব ভয় পেয়ে যাই। এরপর বেরিয়ে আসে খালেদার আসল চরিত্র। বিভিন্ন কল্পকাহিনী লিখে ইমরানের স্ত্রীর কাছে বেনামি চিঠি পাঠায় খালেদা। ওইটাকে ইস্যু বানিয়ে এখন সবার কাছে বলে বেড়াচ্ছে যে আমাকে বিয়ে করার কথা বলছে, আমার পেটে বাচ্চা, এসে এখন আর বিয়ে করে না, অন্য জায়গায় বিয়ে করছে। পরে ইমরান জানতে পারেন খালেদা ভিন্ন ভিন্ন আইডি খুলে তার মতো অনেক তরুণের জন্য ধোঁকাবাজির জাল পেতে রেখেছেন। এখন এই জাল থেকে বের হবার পথ খুঁজছেন ইমরান। টোটাল বিষয় হচ্ছে যে আমি ফিজিক্যালি, মেন্টালি, মানে ফ্রম এভরি সাইড আমি একদম মানে জিরো পর্যায়ে চলে গেছি। আমি কোনো দিকে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না। এবার সুদূর অস্ট্রেলিয়া থেকে একটি অভিযোগ আসে টিম 360 ডিগ্রির কাছে। অভিযোগে উঠে আসে রনি হাসানের সংসার ভাঙার গল্প। অভিযোগে দেখা যায় 2013 সালের ফেব্রুয়ারিতে ম্যারেজ মিডিয়ার মাধ্যমে রনি বিয়ে করেন ঢাকার তাসমিয়া তাপসীকে। বিয়ের পর তাপসীকে অস্ট্রেলিয়ার সিডনিতে নিয়ে যান তিনি। মা অসুস্থ হয়ে গেলে তাপসীকে দেশে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু বিষয়টিকে ভালোভাবে নেয়নি তাপসীর পরিবার। রনির বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের মামলা করে বসেন তারা। দাবি করে বসেন কাবিননামার 10 লাখ টাকা। কিন্তু শেষ পর্যন্ত সেই মামলার রায় হয় রনি হাসানের পক্ষেই। মেয়ের পরিবারের বক্তব্য জানতে আমরা হাজির হলাম রাজধানীর দক্ষিণখানে। স্থায়ী এই বাড়িতে মেয়ের পরিবারের কাউকে পাওয়া গেল না। পাওয়া গেল উত্তরার ভাড়া বাড়ির ঠিকানা। ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে রাজি হলেন না কেউ। তবে মোবাইল ফোনে কথা হলো মেয়ের বাবা হিরণ মোল্লার সাথে। 10 সভা ছিল ওই কিশোরগঞ্জে, আর আমার যে ওটাই কেস করছি ওর বাড়িও কিশোরগঞ্জ। শেষে ওই হ্যাঁ লাগে কেমন তোর হাত ধরিয়ে দিয়া কি করছে না করছে জানি না। রায় নিজের পক্ষে এলে বিচার ভালো, আর বিপক্ষে গেলে যত বদনাম। মেয়ের বাবাও প্রশ্নবিদ্ধ করলেন বিচার প্রক্রিয়াকে। অথচ রায় যদি তার পক্ষে যেত তবে তার মেয়ে পেত 20 লক্ষ টাকা। আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছেন কেউ কেউ। তেমনই একটি ঘটনার শিকার বিদেশি দূতাবাসের এই তরুণ কর্মকর্তা। এই তরুণের নাম আলামিন কিরণ। ফেসবুকে পরিচয় হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া রহমানের সাথে। কারণ দেখছে যে আমি খুব পশভাবে চলাফেরা করি, আমার স্যালারি ভালো, সো এগুলো দেখে তারা ভাবলো যে ওকে, তারা আমাকে অবজার্ভ করলো, সো এই হিসাবে তারা আমাকে ওইভাবে আর কি টার্গেট করে আর কি আগালো। কিরণের টার্গেট সুমাইয়া, আর সুমাইয়ের টার্গেট কিরণের মাধ্যমে বিদেশে পাড়ি দেয়া। এরপর প্রেম, অতঃপর বিয়ে। তো আফটার দ্যাট ফ্যামিলি অ্যাপ্রোচ করার পর ফ্যামিলি বিয়ে হলো। ভালোবাসার মানুষকে নিয়ে ইউরোপে পাড়ি দেওয়ার স্বপ্ন ছিল সুমাইয়ার, কিন্তু ভিসা না পাওয়ায় সেই স্বপ্ন আর বাস্তবে রূপ পায়নি। এবার বিয়ে ভেঙে দিয়ে ছেলের কাছ থেকে কাবিননামার 20 লাখ টাকা দাবি করে বসলেন মেয়ের মা। কাবিনে 20 লাখ টাকা থাকলে মেয়ে দেখ আর ছেলে দেখ, মেয়ে আবদার করলে তো আইনগতভাবে দিতে হয়। শেষ পর্যন্ত ঘটনা গিয়ে ঠেকে থানা পুলিশ পর্যন্ত। এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হয়নি। তবে আরও বেশ কিছু অভিযোগ তুলে ধরলেন কিরণ। সো দে আর অ্যাকচুয়ালি আ সিন্ডিকেট, সো ইটস আ বিজনেস। সো এই সিন্ডিকেটের বিজনেসে আমি পড়ে গেছি। আমাকে প্রথম পুলিশের আশ্রয় নিয়েও শেষ পর্যন্ত কোনো সমাধানে পৌঁছতে পারেননি আলামিন কিরণ। চক্রের মধ্যে পড়ে একদিকে হারিয়েছেন টাকা পয়সা, আর অন্যদিকে হারিয়েছেন ভালোবাসার মানুষকে। আর এখন সম্মানটুকু রক্ষা করার পালা।
আর এই সম্মানের ভয়েই পর্দার আড়ালে থেকে যায় অনেক ঘটনা। ফিরছি আরো একটা বিরতির পর। এবার আমাদের সামনে এক অদ্ভুত চরিত্র হাজির, যার মূল পেশাই হলো বিয়ে করে প্রতারণা করা, অর্থাৎ বিয়ের পর স্বামীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া অথবা ঘরের আসবাবপত্র নিয়ে পালিয়ে যাওয়া। ক্ষেত্র বিশেষে স্বামীকে ডিভোর্স দিয়ে কাবিনের টাকা আদায় করা। আর এই অদ্ভুত চরিত্রকে দেখতে হলে আমাদের যেতে হবে ময়মনসিংহ জেলায়। ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাইথল ইউনিয়নের টেকপাড়া এই গ্রামের বেশিরভাগ মানুষের আগের পেশা ছিল ডাকাতি করা। দিন বদলের সাথে সাথে বদলে গেছে তাদের পেশা, তবে বদলায়নি তাদের আচার আচরণ। এখনো এই এলাকায় ঢুকতে ভয় পায় সাধারণ মানুষ। এই গ্রামেরই মেয়ে শরীফা আক্তার মিতু। টার্গেট ধনী ব্যক্তিদের বিয়ে করা। এ পর্যন্ত 4 জনকে বিয়ে করেছেন এই মিতু। একজনের সাথেও ঘর করেননি তিনি। প্রত্যেককেই বিয়ের ফাঁদে ফেলে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। অনুসন্ধানে বেরিয়ে আসে এই মিতু 2009 সালে প্রথম বিয়ে করেন শেরপুরের রফিকুল ইসলামকে। 2010 সালে আলমগীর, 2012 সালে মঈনুদ্দিন এবং একই বছরে বিয়ে করেছেন আজিজুল ইসলামকেও। এবার আমাদের সামনে মিতুর তৃতীয় স্বামী মাইনুদ্দিন আকন্দ। পেশায় কাজী অফিসের সহকারী। তার কাজ পাত্রপাত্রীর বিয়ে দেয়া। কাজ করতে গিয়ে পরিচয় হয় শরীফা আক্তার মিতুর সাথে। এরকম 2-3 বার আসার পরে তো একজন ক্লায়েন্টের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। তারপরে বাহিরের ব্যাপারে কথা হয়েছিল। উনি বলছিল যে আমার স্বামী, দেবর, বাসুর, আমার দুলাভাই সবাই সিঙ্গাপুর থাকে, আমরা তো সিঙ্গাপুর লোক পাঠাই। তারপরে ওনার সাথে আমার টাকার লেনদেন হয় স্ট্যাম্পের মাধ্যমে। স্ট্যাম্পের সাক্ষী আছে, সব কিছু আছে। তো তখন উনি যেই টাইম দিছে আমাকে নেওয়ার জন্য, ওই টাইমে উনি আমাকে নিতে পারে নাই। টাকা ফেরত চাইলে অদ্ভুত প্রস্তাব দিয়ে বসেন মিতু। আমি টাকা দিতে পারবো না ভাই, সেই আমাকে বিয়ে করেন, এজারে আছে এরকম। তখন আমি বিয়ে করতে রাজি হয়েছি, বিয়ে করছি। বিয়ে করার পর উনি বিয়েতে ওনার ঠিকানা গোপন করছে। এবার মিতুর আসল চরিত্রের গল্প শুনুন। বেশ টাকা পয়সা নিচ্ছে। আর এক পর্যায়ে সে ঘরের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে। তখন আমি ওই যে ট্রাক দিয়ে নিয়েছি, ওই স্ট্যান্ড থেকে ওই ট্রাক ড্রাইভারকে খুঁজে বের করছি। বের করে আমি ট্রাক ড্রাইভারকে নিয়ে আমি বাড়িঘর খুঁজে বের করছি। মিতুর সন্ধানে গফরগাঁওয়ে তার বাড়িতে টিম 360 ডিগ্রি। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হলেন না কেউ। ওই লোকের সমস্যা, আর আমাদেরকে কেন টান। ময়মনসিংহের এই দুর্গম এলাকা ছেড়ে আমরা আবারও ফিরতে চাই নারায়ণগঞ্জে, কারণ সেখানে সঞ্জয়ের ঘটনাটির চুলচেরা বিশ্লেষণ আর অনুসন্ধান চলছে। তাহলে দেখা যাক অনুসন্ধানে আসলে কি বেরিয়ে এলো। নথিপত্র ঘেটে দেখা যায় গত 2013 সালের 27 এপ্রিল ভারত থেকে যন্ত্রপাতি কেনার জন্য সঞ্জয় ওই মেয়েটির মামা বিদ্যুতের কাছে 49,500 টাকা পাঠান। এরপর 4 দফায় সাজ্জাদ নামের আরেক ব্যবসায়ীর ঠিকানায় পাঠানো হয় আরো 3 লাখ টাকা। কিন্তু সঞ্জয়ের অভিযোগ সব টাকাই মেরে দিয়েছেন বিদ্যুৎ পোশাক। ওর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, পরে সাজাদের সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে, তারপরে সাজাদের নামে কুরিয়ার সার্ভিসে নিয়ে ওই টাকাগুলো ও আত্মসাৎ করছে। তার অভিযোগ বিদ্যুৎ ব্ল্যাকমেইলিং করে সঞ্জয়ের সাথে তার ভাগ্নিকে একটি আবাসিক হোটেলে পাঠান এবং গোপনে বেশ কিছু আপত্তিকর দৃশ্য ধারণ করেন। আর সেই দৃশ্য দেখিয়ে সঞ্জয়কে বিয়ে করতে বাধ্য করা হয়। এবার খুব ভালো করে দেখুন এই ভিডিও দৃশ্যটি ধারণের নিয়ন্ত্রক কে ছিলেন। পরিষ্কার হয়ে গেল এই দৃশ্য সঞ্জয় নিজেই ধারণ করে মেয়েটিকে জিম্মি করতে চেয়েছিলেন। তাহলে আরেকবার দেখুন অনুষ্ঠানের শুরুতে নারায়ণগঞ্জে ভিডিও চিত্র নিয়ে সঞ্জয় আমাদের কি বলেছিলেন। আর এই ছবিগুলো তো কখনো আমরা তোলা হয়নি, কে তুললো এটা আমি পরে বুঝতে পারি যে আমার কিছু গোপনে কিছু মোবাইলের মাধ্যমে কিছু ছবি ভিডিও আর কি মেটার করে রাখি। আর এবার যখন অনুসন্ধানে ধরা পড়ে গেলেন তখন শুনুন কি বলছেন সঞ্জয়। এই ভিডিওটা করছে কে?
এই ভিডিওটা আমরাই করছিলাম, যাতে ও আমাকে পরবর্তীতে কোনো হিট না করতে পারে। মানে এটা কি আপনি নিজে করছেন? জি, নিজে মানে কি আমাদের ছিল আর কি ওখানে। মানে নিজেরা বলতে কে কে? নিজে বলতে আমি ছিলাম, আমার ফ্রেন্ড ছিল একজন, আমি যখন যেতাম ওখানে আমার ফ্রেন্ড থাকতো সবসময়। আর হুমকির অডিও রেকর্ডও প্রমাণ করে কে প্রতারক, ছেলেটি নাকি মেয়েটি। ওদেরকে আর কি আমি র্যাপ দিয়ে অ্যারেস্ট করাবো আর কি। হ্যাঁ, ওদের ফ্যামিলি তো অনেক মান সম্মান, তাই না? সব শেষ হয়ে গেছে। তারপরে পত্রিকা আসবে আর কি বিষয়গুলা, আমার কিছু করার থাকে না, কারণ তারা মান সম্মানের চিন্তা করে না, ওদের মান সম্মানটা দেখি কতটুকু আছে এখন। একজন নারীকে যে অপরাধী বানানোর অপচেষ্টা হয়েছে সেই উদাহরণ এই ঘটনা থেকে ভালো কিছু হতে পারে না। আর আমাদের কাছে আসা সব অভিযোগই যে সত্য হবে শুরুতে সেটা ভাবার কোনো কারণ নেই, কারণ হয়তো ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে কেউ আমাদের কাছে আসতেও পারে। আর তাই ঘটনার ভেতরে ঢুকে পরিপূর্ণ অনুসন্ধান শেষ না করে কোনো কিছু বলতে রাজি নয় টিম 360 ডিগ্রি। প্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন। আমাদেরকে জানানোর মাধ্যম 4টি: ফেসবুক, SMS, ইমেইল এবং মুঠোফোন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।